আপনারা কি স্ক্রিন পাচ্ছেন? জি স্যার। এখন পাচ্ছেন? জি স্যার, আসতেছে স্যার। স্ক্রিন পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি কিন্তু ব্লাইন্ড রয়েছে। জি স্যার, আসতেছে। জি স্যার, আসছে স্যার। দেখা যাচ্ছে স্যার। ব্ল্যাঙ্ক না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। দেখতেছেন সবাই? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আপনারা শুনতেছেন আমাকে সবাই? ইয়েস স্যার। ওকে, সো আমরা ইউনাইটেড নেশনস নিয়ে আলোচনা করব। এখানে ইউনাইটেড নেশনস এর সংক্ষিপ্ত কিছু আলোচনা আছে, বাট ইউনাইটেড নেশনস জানতে হলে আমাদের শুরুতে যে জিনিসটা জানা খুবই প্রয়োজন, যে এই অর্গানাইজেশনটা কেন দরকার হলো। মানে এত কিছু থাকার পরেও, এত স্টেট থাকার পরেও, এত একটা বড় অর্গানাইজেশনে প্রেক্ষাপট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, স্যার মেবি মনে হয় মিস্টেক স্যার করছে স্যার, মনে হয় স্যার মিস্টেকে স্যার মনে হয় আনমিউট হয়ে গেছে। আচ্ছা, ওকে। সো আমাদের শুরুতে যে জিনিসটা জানতে হবে, যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে বা ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে এত বড় একটা অর্গানাইজেশনের কেন প্রয়োজন হলো, বা তারা কেন সব দেশকে নিয়ে ডিল করবে। সো এইটার আবির্ভাব কেন হলো, আমাদের শুরুতে সেই জিনিসটা জানতে হবে। সো এটা জানতে গেলে ফার্স্ট যে জিনিসটা আমাদের দরকার, আমরা সবাই জানি আমাদের ওয়ার্ল্ড সিস্টেমে দুইটা বিশ্বযুদ্ধ আছে। একটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 1 আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। তো ইউনাইটেড নেশনস এর আবির্ভাব যেটা, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়, মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে শুরু হয়, এবং শেষের দিকে এসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময় এটার ফাংশন গুলো অ্যাক্টিভিটিস থাকে। সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছিল বা কি কারণে হয়েছিল, কারো কোনো আইডিয়া আছে? প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মানে খুব নর্মাল সেন্স যদি প্রেক্ষাপট বলি, সেটা ছিল ওয়ার্ল্ডের মধ্যে ডোমিনেটিং পাওয়ার্স কারা হবে, কারা ওয়ার্ল্ড শাসন করবে। আমি লাস্ট ক্লাসের আগের ক্লাসে আপনাদেরকে কলোনিয়ালিজম পড়িয়েছিলাম, কলোনি সিস্টেম। যেমন আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, আমরা মুঘলদের কলোনি ছিলাম, আমরা আফগানদের কলোনি ছিলাম। সো এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মেইন প্রেক্ষাপট ছিল একটা হচ্ছে যে কলোনিগুলার ডোমিনেশন কাদের কাছে থাকবে, যে কারা কলোনিয়ালিজমকে এস্টাবলিশ করবে এবং কাদের কলোনিতে কত বেশি দেশ থাকবে, এটা একটা ছিল। আর একটা ছিল হচ্ছে কে এনার্জি লেভেলটাকে বেশি পাওয়ারফুল করবে বা এনরিচ করতে পারবে। এনার্জি লেভেল ইন এ সেন্স, ইট মেক্স অয়েল, ইট মেক্স গ্যাস, তারপর ইট মেক্স অ্যাটমিক এনার্জি, সাচ টাইপ অফ থিংস রিলেটেড ছিল আর কি। সো মানে কে পাওয়ারফুল হবে, এটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মুখ্য বিষয়। বাট আমরা যখন ইউনাইটেড নেশন পড়ছি, ইউনাইটেড নেশনস এর ক্রিয়েশনটা হচ্ছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে ছিল শক্তি, মানে শক্তিশালী রাষ্ট্রের মধ্যে কে পরাশক্তি হবে, এই ব্যাপারগুলো নিয়ে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড এর পরে ওয়ার্ল্ড সিস্টেমে ব্লক সিস্টেম রয়েছে। ব্লক সিস্টেম ইন এ সেন্স, কিছু কিছু কান্ট্রি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ছিল, কিছু কিছু কান্ট্রি আমেরিকার সাথে ছিল, কিছু কিছু কান্ট্রি ছিল রাশিয়ার সাথে। সো এই ওয়ার্ল্ড ডমিনেটিং পাওয়ার গুলা যখন তাদের নিজেদের শক্তি এক জায়গায় করতে চায় বা নিজেদেরকে আলাদা আলাদা করে শক্তি সঞ্চয় করতে চায়, তখন নর্মালি কি হয়, আপনার তো ওই আপনি যখন পাওয়ার এক্সারসাইজ করতে যাবেন, তার মানে কি কাউকে না মানে কারো না কারোর উপর কিন্তু আপনার এক্সারসাইজ করতে হবে। তো তখন আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলা থাকে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে জনগোষ্ঠী থাকে, এদের উপর কিন্তু এক্সারসাইজ গুলো হয়। আপনি সবসময় দেখবেন ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে আমেরিকা নিজেদের মধ্যে কখনো যুদ্ধ করে না। আমেরিকা এসে যুদ্ধ করে আফগানিস্তানের সাথে, আমেরিকা এসে যুদ্ধ করে সার্বিয়ার সাথে, আমেরিকা এসে যুদ্ধ করবে ইউক্রেন, বা রাশিয়া এসে যুদ্ধ করে ইউক্রেনের সাথে। তো রাশিয়া কিন্তু কখনো এসে আমেরিকার ফিল্ডে যুদ্ধ করছে না, বা চায়না গিয়ে জাপানের ফিল্ডে যুদ্ধ করছে না, বা চায়না এসে ইন্ডিয়ার ফিল্ডে যুদ্ধ করছে না। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যুদ্ধের গ্রাউন্ড অলওয়েজ কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থাকে। মানে সবসময় আমরা যে ডেভেলপিং কান্ট্রির কনসেপ্ট আছে, আমরা ডেভেলপড কান্ট্রির কনসেপ্ট আমরা লাস্ট ক্লাসে পড়েছি। সো ডেভেলপিং কান্ট্রিতেই সবসময় এই টাইপের যুদ্ধ বিদ্রোহ গুলো লেগে থাকে। দ্যাট মিনস হয় কি,
এইসব জায়গাগুলো যুদ্ধ প্র্যাকটিস হয়, পাওয়ার এক্সারসাইজ হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাহিনীটা ছিল এরকম। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছিল এনার্জি গেইনিং ব্যাপার, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল আমি যে রিস্ক, তারপর হচ্ছে যে আমি যে যুদ্ধ করতে সামর্থ্য, সেটার এক্সারসাইজমেন্ট যদি আমরা অন্যভাবে চিন্তা করি। আরো অনেক ধরনের ব্যাখ্যা আছে, বাট এটাও একটা ব্যাখ্যা। এই দুইটা প্রেক্ষাপট আমরা জেনে নিলাম, কারণ হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস এর আবির্ভাব যে জিনিসটা, সেটা এই দুইটা ওয়ার্ল্ড ওয়ারের মধ্য দিয়ে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আমি একটু ওদের সাথে কথা বলি। সালমান, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. I'm hearing. Okay, thank you. When we will discuss United Nations, so we have to know two things. First World War and Second World War. Do you have any idea about First World War or Second World War? Yes, sir. Okay, now I will briefly discuss. Some- First World War is basically engaged with powerful state which want to be powerful in world country, in world geography and world politics. This is the involve of First World War. And when we look for the Second World War, it is basically the power gaining center. Who will be the center in power? This is the another exercise in third world countries. It's like Serbia, it's like Afghanistan, it's like Ukraine, it's like any another European third world country. This is the another concept of Second World War. So when we look for the United Nations, this is the combination package of world war. So we have renowned world war in two world in the geopolitics and as well as our international history. So first World War, it may be occurring 1916, and Second World War 1944 to 1945. Okay, now we will discuss United Nations as a humanitarian ground. Okay, so have a look on the screen, please. Okay, sir. Okay, established 24th October 1945. Establishment country 51, at present member 193. Headquarter New York, last member South Sudan is the another African country. 14 July 2011. Okay, this is the last country of United Nations membership who got membership. Secretariat General Antonio Guterres, who is the Portuguese citizen. Okay, right now Antonio Guterres. Official language Arabic, English, French, China, Russian, and as well as Spanish and English. The 6 official country official language United Nations has. UN and Bangladesh got the membership 17th September 1974. Bangladesh. Okay, this is the another bio of United Nations. Now we will discuss briefly. Okay. Okay, sir. তো আমরা ইউনাইটেড নেশনস নিয়ে একটু ছোট্ট ব্রিফলি দেখলাম। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এটা কেন হচ্ছে বা কি নিয়ে কাজ করছে বা এখন তাদের কাজগুলো কি, আমরা সেটা আলোচনা করব। এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা এখানে নাই, ওই জিনিসটা আপনাদের লাগবে। সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর মানে 6টা কাউন্সিল রয়েছে। 6টা কাউন্সিলের মধ্যে একটা কাউন্সিল হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, যেখানে অংশগ্রহণ করে বা প্রেসিডেন্ট অংশগ্রহণ করে। আর বাকিগুলোতে দেখা গেছে যে মিনিস্ট্রি লেভেলের পর্যায়ে থাকে, সেটা ফরেন মিনিস্ট্রি হতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে, এই ধরনের হয় আর কি। সো আমাদের জেনারেল অ্যাসেম্বলি 1974 এর যে জেনারেল অ্যাসেম্বলি ছিল আমাদের, হচ্ছে যে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পরেই ওই সময়ের আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নর্মালি হচ্ছে কি মাদার ল্যাঙ্গুয়েজে স্পিচ দিতেন। নর্মালি যেটা হয় কি, ইউনাইটেড নেশনস যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, তো সবাই ওখানে ইংলিশে স্পিচ দিত, মানে ইংলিশে কথা বলতো আর কি। বাট আমাদের নেতা, এই মহান নেতা, উনি এই ধারাবাহিকতাটা চালু করে। এখন ইউনাইটেড নেশনস এর মধ্যে অনেকেই তাদের নিজস্ব ভাষায় স্পিচ দেওয়ার পর সেটাকে ট্রান্সলেট করা হয়, বাট সেটার ইন্ট্রোডিউস হয়েছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। উনি জেনারেল অ্যাসেম্বলিতে ফার্স্ট বাংলায় বক্তব্য দেয়। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার।
ওকে, এবার আমরা আসি ইউনাইটেড নেশনস আসলে কি টাইপের মানে হচ্ছে যে একটা অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। একটু নোট রাখেন সবাই। ইউনাইটেড নেশনস এর আরেকটা খুব ভালো কোশ্চেন হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। দ্যাট মিনস হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এখানে গভর্নমেন্ট জড়িত, এখানে কোনো ব্যক্তি জড়িত না। দ্যাট মিনস এখানে ইটসেলফ বাংলাদেশ জড়িত, বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা বাংলাদেশের হচ্ছে যে প্রেসিডেন্ট জড়িত না, যে কোনো কান্ট্রি ইটসেলফ জড়িত। এটা একটা কান্ট্রির মানে কান্ট্রি ইস্যুতে সবসময় ডিল করবে। সো এখানে কোনো ব্যক্তির কিছু নেই। আজকে আমাদের প্রাইম মিনিস্টার একজন, রাষ্ট্রপতি একজন। সো এটা তো হচ্ছে যে কালের পরিক্রমে চেঞ্জ আসবে। সো এই সব জিনিসের কারণে এখানে আমরা ইন্টার গভর্নমেন্ট বলতেছি। তারপর হচ্ছে যে মেইন ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি, ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশনস এমং নেশনস। সো কাজটা হচ্ছে নরমালি এই ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে পরবর্তী সময়ে যেন কোনো যুদ্ধ না হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ের কথা বলছি। সেই সময় যদি যেন কোনো ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে যুদ্ধ না হয়, সেই জিনিসটাকে একত্রিত করার জন্য একটা ফ্রেন্ডলি রিলেশনস করার ব্যাপার সব কান্ট্রি গুলোর মধ্যে দেখা যায়, এবং পিস এন্ড সিকিউরিটি এটা নিশ্চিত করার ব্যাপার ছিল। দ্যাট মিনস প্রত্যেকটা কান্ট্রির মধ্যে একটু পিসফুল থাকবে এবং তাদের যে সিকিউরিটি কনসার্ন থাকবে, দ্যাট মিনস নেইবারিং সিকিউরিটি কনসার্ন থাকতে পারে, ওয়াটার টেরিটরি থাকতে পারে, এই জিনিসগুলোকে যেন ইন্টারন্যাশনালি কেউ যদি বিপদে পড়ে তাহলে যেন সে ইন্টারন্যাশনালি রিজলভ করতে পারে। সো আমাদের যদি আমরা ল্যান্ড বর্ডারের কথা চিন্তা করি, তাহলে আপনারা ম্যাক্সিমাম দিনই পেপার পত্রিকায় দেখবেন যে আমাদের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, একজন দুইজন মোটামুটি দেখবেন আপনার নিউজে পেয়ে থাকবেন যে মানে হচ্ছে কি হয়, বিএসএফ বা ইন্ডিয়ান আর্মিরা গুলি করে হত্যা করে। সো এটা হয়, এটা স্মাগলিং এর কারণে হয়, নরমাল কারণেও হয়, বা অল্প কিছু দোষ থাকে, চুরি করে, গরু টরু পাচার করে, এই কারণ যেন বর্ডার গুলা সুরক্ষিত থাকে। এটা নিয়েও ইউনাইটেড নেশনস কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্টারন্যাশনাল সি টেরিটরি, যেটা আপনারা সবাই জানেন আমাদের একটা সমুদ্র বিজয় আছে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা সমুদ্রে বিশাল বড় একটা অংশ পেয়েছি। এটা কিন্তু নর্মালি আমরা মানে আমাদের বাংলাদেশের কোর্টেও কাজটা সম্পন্ন করা যায়নি, ইভেন ইন্ডিয়ার কোর্টেও কাজটা সমাধান করা যায়নি। দ্যাট মিনস সম্পর্ক কিন্তু দুইটা দেশের মধ্যে ছিল, ইন্ডিয়ার সি টেরিটরি আর বাংলাদেশের সি টেরিটরি ছিল। তো সো আমরা চাইলে কিন্তু দুইটা দেশ বসে সমাধান করতে পারতাম, বাট সেই সমাধানটা আমরা যেহেতু করতে পারি নাই, বা ইন্ডিয়ার থেকে তুলনামূলকভাবে আমরা যেহেতু একটু পুয়ার কান্ট্রি, আমরা সেটা করতে সামর্থ্য হই নাই। সামর্থ্য না হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, তো আপনাকে তো কারো না কারো কাছে চাইতে হবে। সবাই কি হয়, মানে যখন কারো সামর্থ্য থাকে না তখন কারো না কারো কিন্তু মুখাপেক্ষি হতে হয়। সো আমাদের যাওয়ার জায়গাটা হচ্ছে ইউনাইটেড নেশন। দ্যাট মিনস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে এই যে ছোট ছোট কান্ট্রি গুলো যদি কোনো ইন্টারন্যাশনালি মানে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ে, তারা যেন ন্যায্য বিচার পায়, তারা যেন ভালোভাবে টিকে থাকতে পারে ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে। এই কারণেই হচ্ছে যে তারা ইউনাইটেড নেশনের শরণাপন্ন হয় যদি সে মেম্বারশিপ কান্ট্রি থাকে। সো আমরা যখন ইউনাইটেড নেশনের শরণ এটা পাওয়া উচিত, তাদের অবজারভেশন দিল, তারা এটা নিয়ে জাস্টিফাই করলো, দেন আলটিমেটলি কিন্তু আমরা আমাদের সি টেরিটরিটাকে রিটার্ন পেয়েছি, বা আমাদেরকে ডিমার্কেশন করে দেয়া হয়েছে যে এই সি টেরিটরিটা হচ্ছে বাংলাদেশের। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে সবসময় ইউনাইটেড নেশনস করে থাকে। সবাই ক্লিয়ার? Yes, sir. যখন কোন স্টেট নিরুপায় হয়ে যায় বা তার আর কিছু করার থাকে না, ডিফেন্সলেস হয়ে যায়, তখন তারা ইউনাইটেড নেশনের কাছে গিয়ে তাদের ন্যায্য অধিকার ডিমান্ড করে। হ্যাঁ, আমি বলছি না যে সবাই ন্যায্য রিটার্ন পায়। এখানে যেহেতু ইউনাইটেড নেশনস বড় বড় কান্ট্রি গুলো দ্বারা পরিচালিত হয়, কিছু কিছু জিনিস আপনি চাইলেও আপনার এগেনস্টে মানে আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন না। যেমন ইরাক তার ডিসিশন পক্ষে নিয়ে আসতে পারে নাই। আমরা যদি লিবিয়ার গাদ্দাফির শাসন ব্যবস্থা বলি, লিবিয়ার গাদ্দাফির শাসন ব্যবস্থা পপুলারিটির দিক দিয়ে যদি চিন্তা করেন, ওই সময় অনেক হ্যাপি ছিল। সাপোজ হচ্ছে যে লিবিয়ার গাদ্দাফির ওই সময় রেজিমে কোন একটা লোক বিয়ে করবে, মানে সামহাউ সে ক্যাপাবল না, তার আইনের মধ্যে ছিল সে বাংলাদেশি টাকা অলমোস্ট 2 লাখ টাকা হানিমুন করার জন্য দিত, মানে এইরকম তার শাসন ব্যবস্থা ছিল। তারপরে কিন্তু ওখানে একটা ইন্টারভেনশন হয়েছে, একটা ওয়ার্ল্ড পলিটিক্স এর বড় পাওয়ারফুল স্টেট এসে সেই জিনিসটাকে ডিমোলিশ করছে। সেম ভাবে ইরাকের ক্ষেত্রে যদি দেখেন, সাদ্দামের ক্ষেত্রে যদি আমরা দেখি,
সো ঝামেলা হয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রেও যদি দেখি আমরা, সো এখানে কিন্তু ইউনাইটেড নেশনস এর মধ্যে যে বড় একটা অর্গানাইজেশন রয়েছে, এরা কিন্তু কাজ করতে পারে নাই, অনেক ধরনের স্যাংশনস দেওয়ার পরেও কাজ হয় নাই। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, ক্যাপিটালিজম সিস্টেম এবং কমিউনিজমের যে কনসেপ্ট, সেখানে যারা আসলে আপার ক্লাস বা টপ ক্লাস আছে তাদের ডমিনেশন প্রত্যেকটা জায়গায় থাকে। লাস্ট ক্লাসে আমরা সার্কের ডমিনেশনের কথা বলেছিলাম, যে সার্ক যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ চাচ্ছে না, সো সার্ক ওইভাবে ওয়ার্ক করে না। ইউনাইটেড নেশনস এর ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটে, যদি পাওয়ারফুল স্টেট গুলা যেহেতু এটাকে মানে ড্রাইভ করে, সো ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, আমি একটু ওদের সাথে একটু কথা বলি। সালমান, ক্যান ইউ হিয়ার মি প্লিজ? Yes, Yes, sir. sir. Yes. Okay, so we are talking about United Nations. Just a small background. So the United Nations is an intergovernmental organization aiming to maintaining international peace, international security. They want to develop friendly relations among nations and other nations. It can be a third world country. Yeah, you know, say United Nations has have 193 countries membership. Okay, so this huge resourceful country where belong to international relations, when they face any problems, they go to United Nations, another different kind of council, and they want to justice, they want to peace, they want to relationship, build up friend relationships is among another country. It can be territorial border, it can be sea border. So this is the another conceptual issues in United Nations. So when we are talking about Bangladeshi perspective, we have a land border in almost 1/3% with India. So we have force killing in our territory, in our border. It is the inhumiliate activities the Indian army have done with Bangladeshis Mango peoples. So it is the another perspective in world politics. This is highlight in war journal as well as in international papers. So this is the another concept, but we do not have justify and do not have as well as we can say about international communities as well as United Nations. Is the another concept when we're looking forward to our territory, it's land territory. Okay, so we have another concept, our sea territory. So this is the another resolving issue with India. So we have that deep sea territory in our Bay of Bengal, as well as our Cox's Bazar area, and our as well as our Sundarban area. Okay, so the problem is resolving with Bangladesh, and Bangladesh is looking forward to resolve this to United Nations, and we will have received justice from United Nations, and we got free to sea territory in world map, in world territorial sea. This is the another win of Bangladesh in concept our major activities in world politics. This is the another resolution of United Nations succeedingly helps us to see territory about Bangladeshi issues. So we can say basically United Nations try to resolve maximum problem with developing country. So this is the we can say it's another biased program and another biased institutions which is dominating by some powerful country. It's like Russia, it's like China, it's like Spain, it's like America, it's like United Kingdom. This is the another powerful country who have provide the veto power in United Nations. This is a 5 nations country. They have veto power. Okay, so this is the another actual issues which is offering United Nations in this present situation as well as geopolitics. Okay. Yes, Okay, sir. sir. Yes, sir. Thank you. Any confusion or any question about United Nations history? No, sir. Thank you. No. Thank you. Okay, welcome. ওকে, আমরা আরেকটা যে জিনিস আমাদের জানা দরকার, ইউনাইটেড নেশনস এর যে 193টা দেশ রয়েছে, 193টা দেশের মধ্যে 5টা কান্ট্রি
ভেটো পাওয়ার রয়েছে। ভেটো হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড বা একটা ইতালিয়ান ওয়ার্ড, যেটা মানে হচ্ছে বাংলা অর্থ যদি আমরা বলি, সেটার মানে হচ্ছে যে আমি মানি না। ঠিক আছে, মানে সবাই কি আমাকে শুনছেন? জি স্যার। জি স্যার। ভেটোর বাংলা হচ্ছে আমি মানি না, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিনও বলে অনেকে, অনেক ইতালিয়ান ওয়ার্ডও বলে। সো এই ইউনাইটেড নেশনস এর যে 194টা কান্ট্রি রয়েছে, তার মধ্যে 5টা কান্ট্রির পাওয়ার রয়েছে। পাওয়ারফুল কান্ট্রি গুলো হচ্ছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, আর একটা হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই 5টা দেশ যদি কোনো ব্যাপারে বলে যে আমি এই জিনিসটা মানি না, তাহলে ইউনাইটেড নেশনস সেই জিনিসটা কখনোই করতে পারবে না। এই ভেটো পাওয়ারফুল কান্ট্রি গুলোর মধ্যে যদি একটা কান্ট্রি বলে যে আমি এটা মানি না, তাহলে নরমালি ইউনাইটেড কাউন্সিলে যে জেনারেল অ্যাসেম্বলি আছে বা সিকিউরিটি কাউন্সিল আছে, সেই কাউন্সিলে ওই জিনিসগুলো অ্যাকসেপ্টেড হয় না। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। সো আমেরিকা অনেকদিন ধরেই ট্রাই করে আসতেছে যে এই ভেটো পাওয়ারটাকে না রাখার জন্য। সো ভেটো পাওয়ার থাকার কারণে দেখা গেছে যে আমেরিকা একটা জিনিস অ্যাপ্রোচ করে বসলো, আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ যদি আপনারা বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্স দেখেন। সো দেখা গেছে রাশিয়া সেটাতে ভেটো প্রদান করলো, বা আমেরিকার সাথে চায়নার রিলেশনশিপও খুব একটা বেটার না। সো এশিয়ান যদি কোনো পার্সপেক্টিভ আসে বা এশিয়ান যদি কোনো পলিটিক্স আসে, তো চায়নার যদি সেটা মনোভূত না হয় বা চায়নার পক্ষে যদি সামহাও সেটা না যায়, দেখা যায় চায়না সেখানে ভেটো প্রদান করে। সো এই জিনিসগুলা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড পলিটিক্স এর জন্য আর একটা ন্যারেটিভস আর কি, যেটা খুব ভালো কোনো ফলাফল দেন। আপনারা সবাই জানেন মিয়ানমারের সাথে আমাদের একটা আনরিজলভ ইস্যুস রয়েছে, মানে যেটাকে আমরা রোহিঙ্গা ইস্যু বলি। অলরেডি আমাদের দেশে 40 মানে অলমোস্ট 14 লাখের বেশি, এটা হচ্ছে যে গভর্নমেন্টের তথ্য অনুযায়ী 14 লাখের বেশি হচ্ছে যে আমাদের দেশে রোহিঙ্গা আসছে, বিভিন্ন বিভিন্ন ধাপে ধাপে আসছে আর কি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আসছে, তারপর হচ্ছে যে শেখ হাসিনার পিরিয়ডেও আসছিল এর আগে, আবার লাস্ট পিরিয়ডে তো সবাই আমরা মোটামুটি জানি যে 3-4 বছর আগে কি হয়েছে। সো আমরা ওই জায়গায় যাচ্ছি না। সো এই ইস্যুতেও যখন ইউনাইটেড নেশনস এর কাছে বাংলাদেশ তাদের ক্লেম করছিল, সো যেহেতু মিয়ানমারের সাথে ইয়ার রিলেশনশিপটা খুবই বেটার, চায়নার রিলেশনশিপ বেটার, এবং যে প্রদেশটা থেকে রাখাইনরা আসছে, রাখাইন তো একটা প্রদেশ, রাখাইনের মুসলিম লোকজনই তো হচ্ছে কি আমাদের আমাদের বাংলাদেশের টেরিটরিতে আসছে। সো ওই রাখাইন প্রদেশের মধ্যে ইন্ডিয়া এবং চায়নার অনেক বড় ইনভেস্টমেন্ট রয়েছে, এবং ওখানে অনেক ধরনের মাইন রয়েছে, অনেক ধরনের কোয়েল রয়েছে, যেটা আমরা কে বলি মিনারেলস, যে জিনিসটাকে আমরা বলি বা ন্যাচারাল রিসোর্সেস বলি। তো তাদের সায়েন্টিফিক আলোচনায় দেখা গিয়েছে যে এই রাখাইন প্রদেশটা মানে খুবই রিসোর্সফুল একটা প্রদেশ। দ্যাট মিনস হচ্ছে যে এখানে অনেক ধরনের মিনারেলস রয়েছে, খনিজ রয়েছে, যার কারণে সবার টার্গেট রয়েছে ওই জায়গাটায়, একটা সবার টার্গেট রয়েছে। এবং টার্গেট রাখার পেছনে যে কারণটা করতে হয়েছে, একটা ক্লুলেস জিনিস করা হয়েছে, যে ধরে নেওয়া হয় যে রাখাইনরা একটা সময় বাংলাদেশে ছিল, তারা ওখানে মাইগ্রেট করে গেছে, দ্যাট মিনস ওখানে তারা অভিবাসন নিয়েছে এবং তারা এখন একটা জনবসতিতে পরিণত হয়েছে। যার কারণেই আবার আমরা যদি রিলিজিয়াসলি দেখি, তারা ওখানে ধর্মীয় ভাবে নেগলেক্টেড ছিল, যেহেতু তারা হচ্ছে মুসলিম অধ্যুষিত, বাট মিয়ানমার কান্ট্রিটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে বৌদ্ধ অধ্যুষিত একটা জায়গা আর কি, মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জায়গা, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জায়গা। সো তাদের পক্ষে এই জিনিসটা করা আরো সহজ হয়েছে। সো তাদের আর্মি যখন ব্রুশিয়ালি এরকম অত্যাচার করছে, তো তারা হচ্ছে যে আমাদের দেশে চলে আসছে আর কি, এবং আমাদের প্রাইম মিনিস্টারও সহানুভূতিশীল হয়ে আমাদের বর্ডার ওপেন করে দিছে। এখন হচ্ছে যে যখন আমরা ইন্টারন্যাশনাল কমিটির কাছে যাচ্ছি যে আমাদের কাছে এর একটা বার্ডেন হয়ে আসছে, আমাদের এদেরকে কাম ব্যাক করানো উচিত বা পুশ ইন করানো উচিত মিয়ানমারের মধ্যে, সো তখন হচ্ছে যে ওয়ার্ল্ড পলিটিক্স এ এই ন্যারেটিভস গুলো শুরু হয়েছে। আপনারা সবাই জানেন ইন্ডিয়া আমাদের কি অনেক বন্ধুসুলভ একটা কান্ট্রি, আমাদের সাথে খুবই গুড রিলেশনশিপ বিভিন্ন ইস্যুতে, বাট রোহিঙ্গা ইস্যুতে আমরা ইন্ডিয়ার কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। তারা যে জিনিসটা করছে, তারা অ্যাটেন্ডই করে নাই মিটিং এ অ্যাটেন্ড করলে তো হ্যাঁ বলতে হবে, আর আমি যদি মিটিং এ না যাই, তাহলে তার বাংলাদেশ আমাকে কিছু করতে পারবে না, বাংলাদেশের কিছু বলতে পারে নাই, কারণ তারা একটা এক্সকিউজ দিয়েছে, তারা মিটিং এ আসে নাই। আর ভেটো পাওয়ার আমাদের চায়নার সাথে যে সময় সিকিউরিটি কাউন্সিলের রিলেশনশিপ ছিল, আমাদের ইউনাইটেড নেশনস এর যখন এই মিয়ানমার ইস্যুতে কথা বলা হয়েছে, চায়না ডিরেক্ট ওই জায়গায় ভেটো দিয়েছে যে এই জিনিসটা এখানে ঘটে নাই, এরা বাংলাদেশি নাগরিকই ছিল, এদের কাম ব্যাক করাটা ঠিক আছে। সো যার কারণে হচ্ছে যে ইউনাইটেড নেশনস এই আমাদেরকে কোনো ধরনের কোনো কিন্তু সমাধান দিতে পারে নাই। সো আমরা কি করতেছি, আমরা বিভিন্ন ভাবে
তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমাদের কক্সেস বাজারের ওই সাইডে তো তারা আছে, সবাই জানেন। এখন হচ্ছে যে নোয়াখালীর যে ভাষাঞ্চর, সেখানেও ধাপে ধাপে কিছু রোহিঙ্গা নিয়ে যাওয়া হচ্ছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট তার নিজস্ব ওয়েতে নিয়ে যাচ্ছে। এবং এই রোহিঙ্গা ইস্যুতে আসার কারণেই হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামটা একটু রিস্কি জোনে আছে। রিস্কি জোনে আছে ইন এ সেন্স, আপনি দেখেন এক জায়গায় 16 লাখ কমিউনিটি, যদি আমরা কমও ধরি 16 থেকে 17 লাখ কমিউনিটি আছে, 16 থেকে 17 লাখ লোকজন আছে। তারা কিন্তু হচ্ছে যে আবার প্রোডাকশন দিচ্ছে। প্রোডাকশন ইন এ সেন্স, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, সবকিছুই তো হচ্ছে। দ্যাট মিনস দিন দিন এটা বাড়তেছে। সো একটা ছোট জায়গার মধ্যে যখন এই টাইপের জিনিসগুলো থাকে, তখন সেটা একটা দেশের ডেমোগ্রাফিটাকে নষ্ট করে ফেলে। অলরেডি আমাদের কক্সবাজার এলাকাতে ক্রাইমটা বেড়ে গেছে। সো এটাও একটা রিজন হিসেবে আছে। তারপর একটা সময় যে তারা ধীরে ধীরে আরো শক্তি সঞ্চয় করবে না বা বহির্বিশ্ব থেকে কেউ তাদেরকে হেল্প করবে না, সো সেটাও আমরা নিশ্চিত না। সো এই জিনিসগুলো হচ্ছে যে ইউনাইটেড নেশনস শুধু এই সিকিউরিটি কাউন্সিলের ভেটো প্রদানের ক্ষমতার কারণেই রিজলভ করতে পারে না। সো এই কারণেই হচ্ছে যে ইউনাইটেড নেশনস অনেকদিন ধরেই ট্রাই করছে এই ভেটো পাওয়ারটাকে না রাখার জন্য। দ্যাট মিনস হচ্ছে যেটা সামগ্রিকভাবে সোসাইটির জন্য পজিটিভ হবে, ইউনাইটেড নেশনস একটা ওইভাবে ডিসিশন নেবে। বাট এই বড় কান্ট্রিগুলোর জন্য সেটা তারা পারছে না। এই হলো ভেটো নিয়ে আমাদের আলোচনা। এবার আমরা ইউনাইটেড নেশনের 6টা প্রিন্সিপাল রয়েছে, যে 6টা জিনিস নিয়ে তারা কাজ করে, ওইটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। কারো কোনো কোশ্চেন বা কোনো অবজারভেশন আছে এতক্ষণ ধরে আমরা যেগুলো মোটামুটি পড়লাম? Yes, sir. I have a question. ইয়েস প্লিজ। স্যার, ইউনাইটেড নেশনের প্রথম কাজ হচ্ছে কি শান্তি রক্ষা করা, এরকম একটা কিছু। যেখানে মনে করেন একজন দেশ আরেকজনের, একটা দেশ আরেকটা দেশের সাথে যেন বন্ধুসুলভ আচরণ করে এবং সেখানে যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো নতুন কোনো ইতিহাস না তৈরি হয়। জি। আহ, আহ, কিন্তু স্যার দেখা যাচ্ছে যে আমেরিকা অলওয়েজ, যেমন যেসব ছোট ছোট ট্রুপস আর কি ছোট ছোট কান্ট্রি গুলাতে আছে, ওগুলাতেই তারা মনে করেন তারা হামলা করতেছে। এরকম বিষয়টা নিয়ে যদি তারাই যদি শান্তির রক্ষক শান্তির রক্ষক যখন বক্ষক হয়ে যায়, তখন জিনিসটা এটা কি মানা পসিবল? এখন ইউনাইটেড নেশনস এই যে জিনিসটা এতক্ষণ আলোচনা করলেন যে ভেটো পাওয়ার আছে, 5টা ভেটো পাওয়ার কান্ট্রি আছে। সো এই যে ইউনাইটেড নেশনের যে চার্টার, দ্যাট মিনস ইউনাইটেড নেশনস গঠন হওয়ার আগে আরেকটা অর্গানাইজেশন ছিল, যেটা হচ্ছে লিগ অফ নেশনস, জাতিপুঞ্জ বলা হয় যেটাকে। জাতিপুঞ্জটাকে ভেঙেই কিন্তু করা হয়েছে ইউনাইটেড নেশনস। সো যে জিনিসটা হয়, এই ডমিনেটিং যে অ্যাক্ট্রেসটা বা ডমিনেটিং যে মানে হচ্ছে যে একটা অ্যাক্ট যেটা থাকে সবার ভেতরে, সেই জিনিসটা কিন্তু মানে বিদ্যমান। আপনি দেখবেন নর্মালি, আপনি যদি আপনার এলাকার কথা চিন্তা করেন, এলাকায় যারা পাওয়ারফুল আছে তাদের দেখবেন যে গরিবদের উপরে একটু ডমিনেটিং পাওয়ার থাকে। সো ওয়ার্ল্ড পলিটিক্সেও ব্যাপারটা সেম, যে বিভিন্ন ভাবে তারা হচ্ছে যে বিভিন্ন কান্ট্রিকে হেল্প করতেছে ফাইন্যান্সিয়ালি বা অন্যান্য যে কোনো ওয়েতে। আবার কিছু কিছু কান্ট্রির উপর তাদের হচ্ছে পুরান কিছু থাকে, অথবা সেখানে হচ্ছে যে, যেমন আমি যদি ইরাকের কথা বলি, ইরাকের সাথে মানে হচ্ছে যে ইউএস এর যে ফাইট, সেটা কিন্তু পুরাটাই তেল নিয়ে। যে মানে ইরাকে অনেক তেল রয়েছে, সেই তেলটা আমেরিকা লাগবে, কারণ আমেরিকা চিন্তা করে আজকে আমেরিকার কাছে 200 বছরের মজুদ আছে তেল। মানে আমেরিকার কাছে এখন যে পরিমাণ তেল রয়েছে, আমেরিকা আরো 200 বছর ওই তেল দিয়ে চলতে পারবে। তাহলে আপনারা একবার চিন্তা করেন ওখানে কি পরিমাণ তেল মজুদ করছে আমেরিকা। তারপরেও তাদের তেল লাগবে কেন? পরবর্তীতে যদি আমরা কি করব, আমাদের তো লাগবে, সে একটা ফিউচার প্ল্যান থাকে সবার। সো আর ওয়ার্ল্ড কনফ্লিক্টের মধ্যে বিভিন্ন ইস্যুস আছে, এখানে ধর্মীয় ইস্যু আছে, তারপর আদার্স ফ্যাক্টরস গুলো আছে, মিনারেলস ফ্যাক্টরস গুলো আছে। এই কারণেই নরমালি ডমিনেটিং পাওয়ার সবসময় থাকবে। আর এটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস কখনো রিজলভ করতে পারবে না বলে আমার কাছে মনে হয়। মানে আমি মনে করি যে এটা সম্ভব হবে না। ওয়ার্ল্ডে এরকম ছোট ছোট যুদ্ধ বিদ্রোহ থাকবেই। হ্যাঁ, হয়তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার কোনো চান্স থাকবে না, যে একটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার হয়তো কোনো প্রেক্ষাপট ক্রিয়েট হবে না, তার আগে জিনিসটাকে ইউনাইটেড নেশন সমাধান করতে পারবে। বাট ইউনাইটেড নেশনস ওইটা পারবে না যদি, যেমন এখন ওয়ার্ল্ড পলিটিক্সে কি হয়, রাশিয়া প্রায় সময় বলতেছে ইউক্রেনকে অ্যাটাক করবে। মাঝে মাঝে দেখবেন যে ইরানকে অ্যাটাক করার ব্যাপারে আমেরিকা বলে। তো তারপর ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করতেছে বা ফিলিস্তিন রাষ্ট্রটাকে বিলুপ্ত করে দিচ্ছে।
সো এই টাইপের যে জিনিসগুলো আছে দ্যাট মিনস ইন্টার গভর্নমেন্টাল সিস্টেম, হয়তো ওয়ার্ল্ড ওয়ার হবে না, কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের যে একটা খুনসুটি তারপর বা একটা একটা জিনিস যে লেগে থাকা, সেটা হয়তো ইন্টারন্যাশনাল মানে কমিউনিটি বা ইউনাইটেড নেশনস কখনো রিজলভ করতে পারবে না, মানে এটা আমার কাছে মনে হয়। আর স্যার আরেকটা বিষয়, যেমন আমরা যদি 1900 আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরে যদি ওয়ার্ল্ড ম্যাপ গুলা দেখা যায় আর কি, অনেকগুলো ভিডিওতে দেখে গেছে, ফিলিস্তিনে ইসরায়েল নামক কোনো দেশই ছিল না। হ্যাঁ, এরা এটা তো সত্যি। এরা ওয়ার হিস্ট্রি। পরবর্তীতে একটা বড় একটা রাইজ করে, যার কারণে তারা এখনো আর কি একটা পৃথিবীর একটা অংশ কাঁপানোর মতন ক্ষমতা রাখে, এমন একটা কিছু। এখন তে- শোনেন, আমি আমি এটার সাথে আপনাকে রিলেট করে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে জি স্যার। বাংলাদেশে আমি কি বলছি যে 16 লাখ রোহিঙ্গা রয়েছে, মানে এখন 16 থেকে 18 লাখ রোহিঙ্গা রয়েছে। আজ থেকে 100 বছর পরে কিন্তু স্যার আমার 16 থেকে কোশ্চেনটা ওই জায়গায় ছিল স্যার, ওইখানেই 16 ছিল। 16 লাখ তো কিন্তু থাকবে না। আজ জি থেকে স্যার। যদি আপনি 20 বছর পরে বা 30 বছর পরে ধরেন, এটা কিন্তু আস্তে আস্তে কম্পারেটিভলি বাড়বে। সো একটা সময় যদি ওরা ডিমান্ড করে বসে বা ওরা যদি আমাদের ইন্টারনাল গভর্নমেন্টের সাথে যুদ্ধ করে যে আমরা মেইন স্ট্রিমের লোক, মানে কিছু করার থাকবে না। আমেরিকা ফিলিস্তিনের ক্ষেত্রে ইসরায়েলের সেম রিলেশনশিপ হয়েছে। সো এখানে যেহেতু রোহিঙ্গারা আছে, রোহিঙ্গাদেরকে বিভিন্ন কান্ট্রি পেট্রোনাইজ করবে। বিভিন্ন কান্ট্রি, আমি কোনো কান্ট্রির নাম বলবো না, বিভিন্ন কান্ট্রি হচ্ছে পেট্রোনাইজ করার চেষ্টা করবে, হ্যাঁ তোমরা এটা করো, আমরা তোমাদেরকে হেল্প করছি। আমরা সবাই জানি আমাদের যে সময় শেখ খালেদা জিয়ার গভর্নমেন্ট ছিল, তারেক জিয়া কি করছে, 6 ট্রাক অস্ত্র সহ ধরা খাইছে। অস্ত্র কোথায় যাচ্ছিল? আসামের দিকে যাচ্ছিল, উলফাদের হাতে যাচ্ছিল, যারা একটা টেরিটরি মানে হচ্ছে টেরোরিস্ট অর্গানাইজেশন, স্যার তাদের কাছে যাচ্ছে। তাদের কাছে যাওয়ার কারণ কি ছিল? তোমাদের কাছে এই অস্ত্রগুলো থাকলে তোমরা যে কোনো সময় সেভেন সিস্টারকে স্বাধীন ঘোষণা করতে পারবে, তোমরা সেভেন সিস্টার স্বাধীন ঘোষণা হবে, এরকম একটা ব্যাপার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে ইনভলভ। সো সেম টাইপের পলিটিক্স কিন্তু আমাদের সিএসটি তো ইনভলভ। আমাদের যে পার্বত্য চিটাগাং রয়েছে, এই টাইপের পলিটিক্স সব সময় হয়। এই কারণ মাঝে মাঝে দেখবেন যে পাহাড়িদেরকে আর্মিরা মেরে ফেলে, মেরে ফেলার পেছনে কারণ থাকে এইগুলা, যে ও হচ্ছে ডেঞ্জারাস দেশের জন্য, ওকে রাখা যাবে না। ব্যাপারটা এরকম হয়, এটা শুধু আমাদের দেশে না, এটা ওয়ার্ল্ডের পাহাড়ি এলাকা সব দেশেই হয়। সো এই রাখাইন থেকে যারা যে রোহিঙ্গারা আসছে, এরা যে একটা সময় অর্গানাইজড হবে না সেটার কোনো কারণ নেই, অর্গানাইজড হতে পারে। এবং আমাদের দেশেও যদি আজ থেকে 20 বছর, 30 বছর, 100 বছর পরে ওই ইসরায়েল ফিলিস্তিনের কনফ্লিক্ট যে ইস্যু, এটা যদি রেইজ হয়, তাহলে হচ্ছে যে মানে বলার কিছু থাকবে না যে এটা সম্ভব, এটা ওয়ার্ল্ড পলিটিক্সে হতেই পারে। তার মানে স্যার স্যার আরেকটা তখন এই উল্ফা। রোহিঙ্গাদের স্যার মদদ দেওয়ার জন্য স্যার অনেক রাষ্ট্র অলরেডি স্যার মানে উৎপেতে আছে স্যার, এরকম। বোধ পেতে আছে, মানে তাদেরকে যে মদদ দিচ্ছে না সেটাও তো আমরা জানি না, কারণ রোহিঙ্গারা কিন্তু হচ্ছে মিটিং করে, মিছিল করে, যাদের খাবার দিছে টাকা স্যার, নাই। এখন দিচ্ছে না, কিন্তু স্যার যদি মানে ইসরায়েল ফিলিস্তিনের ইস্যু মতো দাঁড়ায় যায়, তখন স্যার মদদ দেওয়ার জন্য স্যার অনেক রাষ্ট্র আগায় আসবে স্যার, এটা নিশ্চিত হ্যাঁ, স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। স্যার even, কয়েকটা স্যার শর্ট ক্লিপও দেখা গেছে স্যার, তাদের কাছে একদম অ্যাডভান্স আর্মস আছে। আবার এদের লিডার ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে দেখা করে আসে বাংলাদেশে ভিসা দিয়ে, এরকম হুম কিছু। হুম হুম। তাহলে স্যার আমাদের এখানে দেশে তাহলে স্যার আমার কোশ্চেন হয়েছে এটাই, তাহলে আমাদের দেশে সরকার এত কিছু জানার সত্ত্বেও এদের উপরে সোচ্চার হয় না কেন? এটার উপরে যদি সোচ্চার হয় বা এখন যদি ফোর্সফুলি, তো আপনি দিতে পারবেন না। আপনি মিয়ানমার তাদের বর্ডার সিলগালা করে দিছে, মিয়ানমার বর্ডারে আর্মি বসেছে, আপনি এদেরকে কোথায় দিবেন, কাকে দিবেন? ইন্ডিয়া এগুলা রিসিভ করবে না। ইন্ডিয়া বরং ইন্ডিয়ার আরসার ওই দিকে যেগুলো আছে, সেভেন সিস্টারে যে যাদেরকে বলা হয় যে এরা বাঙালি, তাদেরকে বরং পুশব্যাক করানোর চেষ্টা করে যে আপনারা চলে যান। সো ইন্ডিয়াও যদি এরকম কিছু করে ফেলে, এটা কিন্তু অসম্ভবের কিছু নেই। লাস্ট বছরই কিন্তু ইন্ডিয়া এটা নিয়ে বহুত লেখালেখি করছে যে বাংলাদেশে তাদেরকে কাম ব্যাক করাবে। সো ইন্ডিয়াও রিসিভ করবে না। আর আপনার সাথে স্যার মায়ানমারের বর্ডার রয়েছে, মায়ানমারও রিসিভ করবে না। ওয়ার্ল্ডের অন্যান্য দেশে পাঠানোর বাংলাদেশের কোনো সুযোগ নেই, কেউ রিসিভ করবে না। সো আলটিমেটলি কি হয়, বাংলাদেশকে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন এইড দিচ্ছে বা হেল্প করছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করছে, ওয়ার্ল্ড ব্যাংক হেল্প করে, ইউএনডিপি হেল্প করে, ইউনাইটেড নেশনস হেল্প করতেছে, বিভিন্ন দেশ হেল্প করতেছে। হেল্প করার কারণে হচ্ছে কি বাংলাদেশ তাদেরকে রাখতে বাধ্য হচ্ছে। কিন্তু মেইন যে জিনিসটা, তাদেরকে কাম ব্যাক করানো যে জিনিসটা, সেই জিনিসটাতে কেউ কিন্তু আগে আসছে না। কারণ আগে না আসার কারণ কি?
যখনই হচ্ছে যে আপনি আগে আসবেন, আপনাকে তো বলতে হবে বাংলাদেশ থেকে এরা চলে মিয়ানমারে যাবে, বাট আপনাকে আবার ওই দিক থেকে নক করতেছে ইন্ডিয়া, ওই দিক থেকে একদিক থেকে নক করতেছে চায়না, যে না ওদেরকে ফেরত পাঠানো যাবে না। কেন যাবে না? যে জায়গাটায় তাদেরকে ফেরত পাঠাবেন ওই জায়গায় তো আমি কোটি কোটি ডলার ইনভেস্ট করছি, তো আমি কেন তাদেরকে ওখানে রিসিভ করবো? আমি তো তাদেরকে রিসিভ করবো না। ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে চায়নাও বড় পলিটিক্যাল পাওয়ারফুল একটা কান্ট্রি, এবং ইটসেলফ ইন্ডিয়াও একটা পাওয়ারফুল কান্ট্রি। সো এরা যেহেতু বাংলাদেশের থেকে পাওয়ারফুল জিওপলিটিক্যালি, এদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সো এটা আরেকটা কারণ যে চাইলেও ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না, বা আমাদের গভর্নমেন্ট ট্রাই করে পারতেছে না। তাহলে স্যার এটা মানা যায় যে এই জিও পলিটিক্স এর বিষয়টা, যে রোহিঙ্গারা বাংলাদেশে আসবে, এখানে থাকবে, আবার এরা কোনো জায়গায় যেতে পারবে না, এটা প্রি প্ল্যান করা ছিল, এটা কি বলা যায়? প্রি প্ল্যান, আমরা যেহেতু হিস্ট্রি ক্লাস করছি, সো এটা বলা যাবে না যে এটা প্রি প্ল্যান ছিল। বাট আমরা হয়তো আরেকটা কিছু করতে পারতাম, যে সময় একদম রাফলি আসা শুরু হয়েছে, তখন হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসটা করতে পারতো, আমাদের বর্ডারটাকে আমরা সিলগালা করতে পারতাম। হয়তো সেই শক্তি আমাদের ছিল, আমাদের আর্মি বা আমাদের বিডিআর বিজিবি যেটা, তারা হয়তো ট্রাই করতে পারতো যে না আমরা পুশিং করতে দিব না বা আমরা ঢুকতে দিব না, বাট আমরা সেই জিনিসটা করি নাই। সেই জিনিসটা আমরা করতে ব্যর্থ হয়েছি, এটা একটা কারণ। অথবা আমাদের হয়তো লিডারশিপের মধ্যে এমন একটা জিনিস ছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু মানবতা দেখায় আসুক, আমরা হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে বসে তাদেরকে ফেরত পাঠাতে পারবো, এরকম একটা হয়তো কনফিডেন্স ছিল আমাদের গভর্নমেন্টের। বাট সামহাউ সেটা এখন হয়তো হয়ে উঠছে না। অদূর ভবিষ্যতে হতেও পারে যে কামব্যাক করানোর একটা সুযোগ আসতেও পারে, আবার নাও আসতে পারে, দুইটাই হইতে পারে। হিস্ট্রি আসলে কিভাবে হবে এটা বলা খুব ডিফিকাল্ট, বাট দুইটাই সম্ভব। তার মানে স্যার শুদ্ধ বাংলায় বলতে গেলে বাংলাদেশ খাল কেটে কুমির এনেছে, এরকম কিছু? হ্যাঁ, ব্যাপারটা ওই রকমই আর কি। এটার 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 হচ্ছে যে মানে কি বলবো, বাংলায় যদি বলি খেসারত আমাদেরকে দিতে হবে। এটা হয়তো আমরা আমাদের জীবনের লাস্ট স্টেজেও দেখে যেতে পারি, যেহেতু আমরা এখন 30-র কোটায় আছি। আবার এর আগেও হতে পারে যে কিছুদিনের মধ্যেই, আবার এমনও হতে পারে আমাদের যে নেক্সট প্রজন্ম আসতেছে ওনারা হয়তো এই জিনিসটাকে ফেস করবে, এটাও হতে পারে আর কি। ইট মিনস হিস্টোরি ক্যান বি চেঞ্জ এনি টাইম। ইয়া, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমি একটু ওদের সাথে থ্যাংক ইউ স্যার। রাখাইন ইস্যুতে কথা বলি, নাহলে ওরা বোর হয়ে যাবে। Sarma, can you hear me? Yes, sir, I'm here. Okay, maybe you are so bored. So we are talking about another Bangladeshi crisis, about Rohingya issues. Do you have any idea about our Rohingya issues? A little bit, sir. Rohingya people, they come in Myanmar country. Uh, Yes, they come, Jai. yes, they come. Okay, now I will discuss about Rohingya issue, our another conflictual issue with Myanmar, based on Rohingya issues. Rohingya is the another Muslim religious peoples who live in Myanmar, Rakhine state. Rakhine actually is the resourceful state in Myanmar and dominating by our Muslims religious people. So Myanmar claims sometimes basically Rohingya citizens is settler from Bangladesh, but Bangladeshi government don't accept these issues. Okay, so as a result, India and China have little bit interest about Rakhine issues based on the minerals. Okay, so they invest lots of dollar in Rakhine state, so they need the territory in their own business. So they have to push Bangladesh's border and go back in Bangladesh. So they are little bit success about these issues, and we will receive maximum 40 to 16 lakh Rohingya people in our territory, likely our Cox's Bazar, likely Bhashan Sar is based on Noakhali. So this is another conflictual issue arising in Bangladesh, but when we're looking forward to resolve it with United Nations, but we do not get any successful relativeless issues, we do not receive from United Nations because of two neighboring country like India and like China is more powerful in one politics, like United Nations. So as a
nations of Bangladesh were deprived from these positive political issues, and they create some dilemma in world politics. So they're trying to say us they will help, they helps us from financial aid, from humanitarian ground, and from security perspective, as well as food, health, education. They provide all sort of things in our government aid base. So our government is likely is likely motivated by this type of aid, and accept this type of aids from another international community because of lack of development and lack of financial activities that is we do not have. Okay, this is another concept of United Nations issue in Rohingya crisis. So our government is back on in this issue before of geopolitical perspective. So when we look for the geopolitical issue, it can be another international dilemma with China. It can be China or it can be India. So we are the defenseless state in this issue when we're looking forward the solution of Rohingya. So it is the another economical, securitical, humanitarian backbone. This is occurring with us in Rohingya crisis. Okay, this is the another unresolved issues in world politics as well as Bangladesh politics. So it was our Rohingya crisis we are talking before. Okay. Okay, sir. Okay, sir. Okay, thank you. Now we will discuss 6 principles of United Nations. Okay, so we have 6 principles. First one, General Assembly. General Assembly basically is the state state-oriented assembly, which is the formed by Prime Minister or presidential area. Security Council based on security concern in world politics. Socio Economical and Social Council, that is called ECOSOC. ECOSOC is the another apprenticeship program in United Nations, which is discussed by social constructivism and some sort of economical activities. It can be UNDP, it can be WTO, it can be World Health Organization, WHO. It's another sort of NGOs and sort of INGOs work with ECOSOC. Okay, this is the another Secretariat Council. And fourth one, Trusteeship Council. This is the another guaranteed country of United Nations, which is designed by our developed country. And fourth one, International Court on Justice. When we're looking for International Court on Justice, this is the basically things which is upon us in international justice from the Court of Justice. Okay, when we deprive from our another country with it can be our sea territory, it can be our border killing. So we go for the further justice to International Court of Justice, which is providing us our international court. And this is the another council of United Nations. And last one, UN Secretariat. Okay, this is the another higher authority of United Nations. Clear? 6 principles of United Nations we have. Clear? Clear, sir. Yes, sir. Yes, sir. একটু স্যার Good question, sir. ইন্টারাপ্ট করলাম স্যার, একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার সবাই উদ্দেশ্যে স্যার বলতেছি, অ্যাটেন্ডেন্স লিংক তো আমি 11টা 10-এ দেই, এটা তো সবাই তো জানে, কিন্তু তারপরেও চ্যাট বক্সের মধ্যে এখানে আইডি দেওয়ার তো আর কোনো প্রয়োজন নাই, তাই না? অ্যাটেন্ডেন্স লিংক টাইম মতো 11টা 10-এ কিন্তু আপলোড করা হয় চ্যাট বক্সে। তো খামখা এখানে চ্যাট বক্সে এখানে আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা ভাই একটা কথা বলি শোনো। ওকে, আপনারা একটু ধৈর্য ধরে ক্লাস করেন, 5-7 মিনিটের মধ্যে হয়তো আপনাদের লিংকটা ওপেন হয়ে যাবে। এই আপনাদের অ্যাটেন্ডেন্স লিংকটা ওপেন হয়ে গেলে আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন সবাই। ওকে, আর আমার আবার আজকেও রিকোয়েস্ট থাকবে প্রক্সি না দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সো আমরা কথা বলতেছিলাম ইউনাইটেড নেশনস এর 6টা প্রিন্সিপাল নিয়ে। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি আগেই বলেছি, যেখানে প্রাইম মিনিস্টার মানে স্টেট প্রধানরা আলোচনা করেন। সিকিউরিটি কাউন্সিল হচ্ছে প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল টেরিটরিতে যদি কোনো সিকিউরিটি কনসার্ন থাকে সেটা নিয়ে আলোচনা হয়। তারপর ইকোসক এন্ড সোশ্যাল কাউন্সিল, যেটা আমরা ইকোসক বলি, ইকোনমিক এন্ড
সোশ্যাল কাউন্সিল, যেখানে অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার ব্যাপারগুলো ইনভলভ। ট্রাস্টিশিপ কাউন্সিল হচ্ছে যে বেসিক্যালি ডেভেলপ কান্ট্রিদের যে আলোচনা সেটা। তারপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আমরা সমুদ্র বিজয় আমরা যেখান থেকে করে নিয়ে আসি সেটা। তারপর হচ্ছে ইউএন সেক্রেটারিয়েট হচ্ছে ডেভেলপ কান্ট্রি, অ্যানাদার হচ্ছে যে আরেকটা ইস্যুস নিয়ে ওরা কাজ করে, সেটা হচ্ছে ইউএন সেক্রেটারিয়েট, যেটা নরমালি হচ্ছে কি হয় মানে সেক্রেটারিয়েট লেভেলের লোকজন যেখানে কাজ করে, যে সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা যেখানে থাকে, ভেটো পাওয়ারফুলের সদস্য যেখানে থাকে, অবজারভার কান্ট্রি যেখানে থাকে, এবং ছোট ছোট যে স্ট্যান্ডিং কমিটি গুলো আছে সেই স্ট্যান্ডিং কমিটির যারা প্রধান থাকে তাদেরকে নিয়ে বেসিক্যালি ইউএন সেক্রেটারিয়েট কাজ করে। এই 6টা প্রিন্সিপালের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশনস পুরো ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে সাথে ইনভলভ বা ওয়ার্ল্ডের বিভিন্ন ইস্যুতে কাজ করে। এই ছিল আমাদের ওভারঅল ইউনাইটেড নেশনস খুবই ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বড় অর্গানাইজেশন, যার কারণে হচ্ছে যে আমরা একটু ব্রিফলি আলোচনা করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কারো কোনো সমস্যা আছে ইউনাইটেড নেশনসে? নো স্যার। Okay, already we have passed 1 hour, so we have left 30 minutes as well. So আমরা আর দেরি না করে ঝটপট ন্যামটাকে শেষ করে ফেলি। ন্যাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। আমি দিচ্ছি স্ক্রিন। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এটার সদর দপ্তরও হচ্ছে যে নিউ ইয়র্ক। তারপর ইউনাইটেড স্টেট মেম্বারশিপ বলেন। Sir, can I ask you a question, sir? Yes, please. And so the United Nations, and the UN, we know the function they are doing the all the war. So, sir, you know the Ukraine is now it's a war from the Russia. Why do you not take the action to stop the entire Russian and Ukraine? Yes. So we can say when we look forward the Ukraine politics and Russian sir. politics, is basically dominated by communism. So communism concept is basically Sino-Soviet concept. So we already we have no USSR. So Sino-Soviet USSR is resolving the issues now. Russia is the big country in world politics. So USA and Russia have political dilemma between two. So Ukraine sir. is the center. Ukraine Yes, is sir. the center to show their power. So two state, we are talking about United States of America as well as our Russia. Two state performing their strength in Ukraine. So we can say Ukraine is the shared border with Russia. So Russia have the easy-full way to attack Ukraine. It's like America. Okay, so America doesn't occupy Ukraine in the sense of they have no border with Ukraine. But if Russia have border with Ukraine, so it is easy for to attack Ukraine, Russia. This is another geopolitical concept. So this is the issue, and we can say Russia is the advantageous areas in these conflictual issues before United States of America. This is the concept, but that is another issue, geopolitical concept and power exercising issues here occurring there. Yes, sir. Okay, sir. Understand? Yes, sir. This is the full of power exercise campaigning about Ukraine. So, sir, the duty of the UN, why it's not participating that thing? Already I have discussed before, UN is a biased organization. It is a bias from developed country, and we can say is a biased with veto country. So we have 5 veto country. Okay, China, France, Russia, UK, and United States of America. So Russia have power to input veto as well as United States of America. So this is another conflictual perspective with Ukraine. Okay. Good. Okay, sir. Good, sir. Okay, thank you. So Welcome. আমরা আলোচনা করছিলাম ন্যাম নিয়ে। ন্যামের সদর দপ্তর হচ্ছে নিউ
120টা ডেভেলপিং কান্ট্রি নিয়ে ন্যাম গঠিত। তারপর এখানে 18টা স্টেট অবজারভার, যারা কান্ট্রি না অবজারভারে রাখা হয়েছে, যে কোনো সময় তারা কান্ট্রি হতে পারে। আবার 10টা ইন্টারন্যাশনাল এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারাও এই নেটের অবজারভার। দ্যাট মিনস নেটো কি কাজগুলা করে, সরি নেটো না, ন্যাম কি কাজগুলা করে সেটাকে অবজার্ভ করে তার জন্য। আর ন্যামের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে উনি আজারবাইজানের নাগরিক এলহাম এলিরিয়ান। এলহাম এলিরিয়ান হচ্ছে ন্যামের প্রেজেন্ট প্রেসিডেন্ট, উনি আজারবাইজানের নাগরিক। এই হচ্ছে ন্যাম। আর ন্যামটার সূচনা হয়েছে 1961-এ বেলগ্রেড বা যুগোস্লাভিয়া থেকে, যে সময় ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে কমিউনিজম বিদ্যমান ছিল। কমিউনিজমের কনসেপ্ট যে সময় বিদ্যমান ছিল, ক্যাপিটালিস্ট যে সময় আসা শুরু করছে, ওই সময়ের সংগঠন হচ্ছে ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। সো এই দুটা জিনিস যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে, কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার মানে হিস্ট্রিতে একটা টার্ম রয়েছে, কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ। কারো কোনো আইডিয়া আছে কোল্ড ওয়ার নিয়ে, বা কোল্ড ওয়ার কেন বলা হয় ইতিহাসে, বা স্নায়ু যুদ্ধ কেন হয়, মানে কারো কোনো আইডিয়া আছে? আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? স্যার কোল্ড ওয়ারকে কি স্যার সাইকোলজিক্যাল ওয়ার বলা হয়ে থাকে? কোল্ড ওয়ারটা হচ্ছে মানে বিভিন্ন, এই যে কোল্ড ওয়ারটা হচ্ছে কেমন, যেমন স্যাংশন দেয়া, আমাদের বাংলাদেশের র্যাবকে স্যাংশন দেয়া হয়েছে, আর্মি চিফকে স্যাংশন দেয়া হয়েছে। কোল্ড ওয়ারটা হচ্ছে যে আপনাকে ডিরেক্ট মানে হচ্ছে যে যুদ্ধের মধ্যে না জড়ানো, বিভিন্ন ভাবে হচ্ছে যে আপনাকে ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি বা সিকিউরিটিক্যালি আপনাকে ইনহ্যান্স করানো, বা আপনাকে একটা হচ্ছে যে কি বলবো, যে একটু কর্নার করে দেয়া। যেমন ফিলিস্তিনের সাথে হচ্ছে, ইরানের সাথে হচ্ছে, বিভিন্ন ইস্যুতে স্যাংশন দেয়া হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে কোল্ড ওয়ার পিরিয়ড। দ্যাট মিনস একটা দেশের সাথে বিভিন্ন ইস্যুতে সুসম্পর্ক রাখা, আবার কারো কারো দেশের সাথে খারাপ সম্পর্ক রাখা, বাট আপনাকে সাথে আমি ডিরেক্ট যুদ্ধে জড়াবো না, কিন্তু আমি আপনাকে হেল্প করব না। এই জিনিসগুলো হচ্ছে যে কোল্ড ওয়ারের টাইপের একটা জিনিস, স্নায়ু যুদ্ধ বলি আমরা। তো এই কোল্ড ওয়ারটা বেসিক্যালি শুরু হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে, যেখানে ন্যামের আবির্ভাব হয়েছে। সেটাতে হচ্ছে ওই একই জিনিস ইনভলভ। একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওই সময় ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে কমিউনিজম পপুলার ছিল। দ্যাট মিনস হচ্ছে লেফটিস্ট যে পলিটিশিয়ানরা তারা ওয়ার্ল্ড ডমিনেট করতো। বাট সবসময় তো আর একই জিনিস বিদ্যমান থাকে না, তখন হচ্ছে যে ক্যাপিটালিজমের আবির্ভাব হওয়ার শুরু হয়। দ্যাট মিনস ক্যাপিটালিজমরা ওয়ার্ল্ড ডমিনেট করতে চায়, আমেরিকা ওয়ার্ল্ড ডমিনেট করতে চায়। সো আমেরিকা তখন ডিরেক্ট যুদ্ধে না জড়ায়, এই বিভিন্ন দেশের সাথে কোল্ড ওয়ার ক্রিয়েট মানে কিছু জিনিস জড়িত করে। সেটাই হচ্ছে যে ন্যামের কাজ ছিল, সেই জিনিসটা যেন না হয়, সবার সাথে একটা সুসম্পর্ক থাকে, এই জিনিসটাই বেসিক্যালি ন্যাম করার চেষ্টা করেছে, বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট করার চেষ্টা করেছে। এই হচ্ছে যে আমাদের মোটামুটি ন্যাম নিয়ে আলোচনা। শুধু আপনারা এই জিনিসটাই মনে রাখবেন যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরবর্তী সময় যখন কোল্ড ওয়ার ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে বিদ্যমান, এই কোল্ড ওয়ারটা যেন না থাকে এবং লেস পাওয়ারফুল কান্ট্রিগুলো যেন মোটামুটি ভালোভাবে ওয়ার্ল্ড পলিটিক্সে থাকতে পারে, সেই জিনিসটাকে অ্যাক্টিভ করার জন্য ইউনাইটেড নেশনস এর পাশাপাশি ন্যাম কাজ করা শুরু করে। ওকে, কেউ কিছু বলতে চাচ্ছেন ন্যাম নিয়ে? হ্যালো, Yes, sir. No, sir. স্যার একটা বিষয় জানার ছিল স্যার। হ্যালো, আপনারা কিছু হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার নেটওয়ার্কের আমার সামনে সামনে প্রবলেম বাসায় ওয়াইফাই চলে গেছে, ঠিক আছে, ডেটা অন করা আছে। এখন এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। ওকে, আমি আলোচনা করতেছিলাম ন্যাম নিয়ে। ন্যামের যে জিনিসটা হচ্ছে কোল্ড ওয়ার পরবর্তী সময়ের যে কনসেপ্ট, সেটা নিয়ে আলোচনা করা হয়। আর কোল্ড ওয়ার তো আপনাদেরকে বললাম কি জিনিস ছিল। তারপরে কি ন্যাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নাই, তবে স্যার
একটা বিষয় জানার ছিল স্যার। বুঝি নাই। স্যার একটা বিষয় স্যার জানার ছিল স্যার। হ্যাঁ বলেন, শেয়ার করেন। স্যার জো বাইডেন প্রশাসন, দ্যাট মিনস যুক্তরাষ্ট্র যে স্যার আমাদের কিছুদিন আগে যে স্যার র্যাব এবং কিছু পুলিশ অফিসার 5-7 জনকে স্যার বিভিন্নভাবে ব্যান করছে বা ভিসা বাতিল করে দিছে স্যার। এটা কি স্যার তারা ন্যায়ভাবে করছে নাকি স্যার মানে তাদের কোনো স্বার্থ এরকম কিছু হাসিল করার জন্য বা কোনো মানে বহিরাগত কোনো ইস্যু নিয়ে এরকম করছে? এখানে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, এটা রাতারাতি হয় নাই। তারা অনেকদিন ধরে অবজার্ভ করছে এই কাজগুলা, এবং রিসেন্ট সময়ে আমাদের আর্মি চিফের কিছু জিনিস আসছে, সেই জিনিসগুলো তারা নিয়েছে। বাট যে টাইপের স্যাংশনটা আমেরিকা করছে, আমি যদি একটা মানে লাইভ পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমেরিকা তো নিজেও এর থেকে খারাপ কাজ করে, তাহলে আমেরিকা কেন স্যাংশন দিবে? এটা হচ্ছে যে একটা গ্রাউন্ড। বাট ওই যে আগেই বলেছি, আমেরিকা একটা পাওয়ারফুল স্টেট, যা খুশি তা করতে পারে, তখন আপনি মেনে নিতে বাধ্য। আমেরিকা যদি বলে আমার দেশে আমি তোমাকে আসতে দিব না, তুমি কি করবা? তোমার তো কিছু করার নাই। সো এটা হলো একটা। বাট ওরা যে গ্রাউন্ড থেকে কাজটা করছে, বা ওরা যে জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে যে আমাদের র্যাব এই খারাপ কাজ করে, আমাদের পুলিশ প্রধান এই খারাপ কাজ করছে, এটা এর থেকেও বড় বড় খারাপ কাজ তাদের গভর্নমেন্টরা করে বা তাদের অফিসিয়ালসরা করে। আর তাদের ক্ষেত্রে স্যাংশন দেওয়ার আমাদের কোনো কিছু নেই। সো এটা হচ্ছে আসলে মানে এই অবস্থায় কিছু করার নেই। আমাদের হয়তো ফরেন ডিপ্লোমেসি চলছে, যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা আমাদের প্রাইম মিনিস্টার সেটাকে রিজলভ করবে, মানে আমার কাছে যতটুকু মনে হয়। বাট হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি আমরা স্যাংশন দেখি, আমেরিকা নিজেরও সেই রাইটস নাই, কারণ আমেরিকা এর থেকে আরো ন্যাকেড কাজে জড়িত ওয়ার্ল্ড পলিটিক্স। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যালো জি স্যার, ক্লিয়ার স্যার। বুঝতে হ্যালো পারছি স্যার। স্যার শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। Yes, yes, sir. I hear you, sir. সবাই Hello? শুনছেন আমাকে? জি স্যার, Yes, শুনতে sir. I পাচ্ছি hear you, স্যার। sir. আমি একটু ওদের সাথে কথা বলে। সালমান, can Yes, you hear sir. me? জি Okay, স্যার। we are talking about NAM. NAM is the another humanitarian organization who is called non-alignment movement. So, this is basically, we can say, Cold War between the Soviet communist countries belonging to the Warsaw Pact Act, okay? And another, we can say, pro-American capitalist countries belong to NATO. So this is the writing and win-win issue about Russia and as well as United States of America, which is belonging to NATO. Okay, so NAM and NATO is the another conceptual issue. NAM is working with developing countries, 120 developing countries. In the behind of the vice versa, when you're talking about the NATO is working with powerful states. They have right to communicate with powerful states like Spain, like Germany, like USA, like Brazil, like Australia, like Canada. This is the NAM. It will work with Somalia, it will work with Bangladesh, it will work with Nepal, it will work with Bhutan or another developing countries or this developed country. This is the issue between NAM and NATO. Clear? Clear. ওকে, হ্যাঁ, Yes, sir. আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা ওই যে আপনারা একজন কোশ্চেন করছেন যে ন্যাটো আসবে কিনা। তো ন্যাটো আর ন্যাম হচ্ছে যে পাশাপাশি দুইটা হচ্ছে যে মানে অর্গানাইজেশন। ন্যাটো হচ্ছে যে বড়লোক কান্ট্রি গুলাকে নিয়ে কাজ করছে, বড়লোক কান্ট্রি গুলার জোট হচ্ছে ন্যাটো। সেম ভাবে ডেভেলপিং ডেভেলপ কান্ট্রি আন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে ন্যাম। সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে কোনো কোশ্চেন আছে? ওকে, অনেকক্ষণ ধরে একটানা পড়াশোনা হচ্ছে, আমি নিজেও জানি আপনারা অনেকেই বোর, এবং আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি টানা 1 ঘন্টা কথা বলতে বলতে। এখন আর দুইটা আছে, আমরা ওই দুইটা শেষ করব, না হলে আমাদের
শিডিউল মেকআপ করা টাফ হবে। এখন আমরা দেখবো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এস্টাবলিশমেন্ট হচ্ছে 1996, এস্টাবলিশমেন্ট কান্ট্রি হচ্ছে 31, দ্যাট মিনস হচ্ছে আমাদের এশিয়ার যে কান্ট্রি গুলো তারা। এট প্রেজেন্ট মেম্বার হচ্ছে 67, লাস্ট মেম্বারই হচ্ছে জর্জিয়া, হেডকোয়ার্টার ফিলিপিন ম্যানিলা, নিউ প্রেসিডেন্ট টোকিও নাকো জাপান। বাংলাদেশ মেম্বারশিপ পায় হচ্ছে 1973 তে। এরা হচ্ছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে যে এশিয়ান যে কান্ট্রি গুলো রয়েছে তাদের যে বিভিন্ন ইস্যুস, সেই ইস্যু গুলা নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাজ করে। বাংলাদেশেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা শাখা রয়েছে। এই হচ্ছে যে বেসিক্যালি যারা এরা কাজগুলো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ভার্সিটিতে বিভিন্ন ধরনের সেন্টারের মাধ্যমে টাকা পয়সা দেয়া, সেই ইস্যুতে কাজ করে এবং তারা বিভিন্ন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও কাজ করে। সাপোজ হচ্ছে যে আমাদের দেশে আপনারা সবাই জানেন প্রত্যেক বছর ক্লাইমেট ডিজাস্টারের কারণে আমাদের গভর্নমেন্টের খুব বড় ধরনের একটা ক্ষতি হয়। নরমালি হচ্ছে আমরা গতবার দেখেছি যে কি হচ্ছে যে আমাদের হাওড় অঞ্চলের বিশাল পরিমাণে একটা ক্ষতি হয়েছে, দ্যাট মিনস হচ্ছে যে বন্যার কারণে ধানগুলো নষ্ট হয়েছে। সো এটা একটা বড় ধরনের ক্ষতি হয় আমাদের। অথবা আমাদের প্রত্যেক বছরে দেখবেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে একটা বড় ঘূর্ণিঝড় লাইক আইলা, এর এর প্রত্যেক বছরই আপনারা একটু খেয়াল করে দেখেন, 1 বছর 2 বছর পর পর এই ধরনের বড় গভর্নমেন্ট কখনোই প্রিপেয়ার্ড থাকে না। সো এই যে ইনস্ট্যান্ট একটা যে বড় ধরনের ক্ষতি হয়, হাজার হাজার কোটি টাকার যে একটা ক্ষতি, সেটাকে কিন্তু গভর্নমেন্টের আবার সামালও দিতে হয়। নাহলে হয় কি, ওখানে ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে যায়, খাদ্য সংকট দেখা দেয়, তারপর হচ্ছে যে আপনার হেলথ ইস্যুস গুলো ক্রিয়েট হয়। সো এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আবার গভর্নমেন্টকে করে দিতে হয়। সো আমরা যেহেতু আমাদের বাজেট যেহেতু সাফিসিয়েন্ট বাজেট না, বা আমরা যে বাজেটটা গভর্নমেন্টে দেয় সেই বাজেটটা কিন্তু সাফিসিয়েন্ট বাজেট না, সবসময় ট্যাক্স মানুষের কাছ থেকে নিয়েই সেটা আবার জনগণের পেছনে খরচ করা হয়। তো এই কারণে হচ্ছে যে যে কিছু ক্ষতির সম্মুখীন হলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইমিডিয়েট আমাদেরকে এই টাইপের ক্ষতিগুলো থেকে রিভাইভ করার জন্য আমাদেরকে স্বল্প ঋণে অথবা তারপর হচ্ছে মানে কি বলবো বিনা ইন্টারেস্টে অনেক সময় বাংলাদেশকে ঋণ প্রদান করে থাকে। সেই ইস্যুগুলো নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাজ করে। এটা আমাদের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, সেম ভাবে অন্যান্য আরো 36-37টা দেশের ক্ষেত্রে সেম রুলস গুলা তাদের জন্য প্রযোজ্য। এই হচ্ছে বেসিক্যালি আমাদের এশিয়ান ডেভেলপমেন্টের কাজ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, নাও আমরা আসছি কমনওয়েলথ। কমনওয়েলথ হচ্ছে যে ইউনাইটেড কিংডমের যারা ছিল, কলোনি যারা ছিল আর কি, কলোনিভুক্ত দেশগুলাই হচ্ছে যে কমনওয়েলথের মেম্বারশিপ হয়। আমাদেরকে যারা শাসন করছে সেই কমনওয়েলথের মেম্বারশিপ কান্ট্রি গুলা হচ্ছে এটা। দেখেন এখানে দেয়া আছে যে মালবোরো হাউস হচ্ছে লন্ডন, ওটা হেডকোয়ার্টার্স, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মেম্বার স্টেট 53, তারপর হেড হচ্ছে কুইন এলিজাবেথ II। এটার মানে স্টেট প্রধানটা পদাধিকার বলে হয় আর কি। আপনারা সবাই জানেন রানী এলিজাবেথ পদাধিকার বলে অস্ট্রেলিয়ারও কুইন, ইউনাইটেড কিংডমের কুইন। সো উনি পদাধিকার বলে এটার হচ্ছে যে হেড হন। সেক্রেটারিয়াল জেনারেল হচ্ছে যে কামালেশ শর্মা, আর চেয়ারপারসন ইন অফিস হচ্ছে মহেন্দ্রপালা সেলসে। আপনারা এই দুটো একটু শিওর হয়ে নেবেন, কারণ আমার এটা অনেক আগের করানো তো, সো এটা চেঞ্জ হতে পারে। মানে আই ডু নট হ্যাভ ইনফরমেশন, প্লিজ চেক ইট আউট। ওকে, এই দুটো জিনিস আপনারা চেক করে নেবেন, সেক্রেটারিয়েট জেনারেল আর চেয়ারপারসন ইন অফিস। এটা একটা এস্টাবলিশমেন্ট 1926, স্টার্ট অফ ওয়েস্টমিনিস্টার তো, আর লন্ডন ডিক্লারেশন এত। এই হচ্ছে যে ওভারঅল কমনওয়েলথ। শুধু কমনওয়েলথের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ কলোনির আওতাভুক্ত যে দেশগুলা ছিল, কলোনির মধ্যে যারা শাসন করেছে, ওই কান্ট্রি গুলার একটা অর্গানাইজেশন রয়েছে যেটা হচ্ছে কমনওয়েলথ অর্গানাইজেশন। এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিসগুলো, অবজেক্টিভ এন্ড অ্যাক্টিভিটিস কমনওয়েলথের এটা দেয়া আছে। তারপর হচ্ছে যে বাংলাদেশ 1972 সালে 18 এপ্রিল 32তম মেম্বারশিপ কমনওয়েলথের মেম্বার হয়, আর মেলবোরো হাউসের ছবিটা দেয়া আছে। এই হচ্ছে ওভারঅল আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমাদের যে মানে হচ্ছে যে সম্পর্ক, বা একটা স্টেট কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে ইনভলভ থাকে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করলাম। হোপফুলি সবাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। স্যার ন্যামের মধ্যে রাশিয়া কি স্যার সরাসরি ভাবে যুক্ত আছে?
Name Russia dominating, yeah. Russia, China কিন্তু dominating স্যার player. ওই কারণ ন্যাটোতে হচ্ছে NAM দেখলাম শুরুতে স্যার বলেছে এই ডেভেলপিং কান্ট্রি ন্যাটোতে নিয়ে কাজ স্যার করে এবং মানে এখানে কিছু রাষ্ট্র হচ্ছে স্যার জি স্যার, কিন্তু স্যার ন্যাটোর ক্ষেত্রে দেখলাম স্যার বলেন। প্রেক্ষাপট স্যার ভিন্ন স্যার। ওইখানে যে স্যার অ্যাসোসিয়েট মেম্বারের মধ্যে স্যার রাশিয়া নেই, রাশিয়াকে মানে স্যার ওরা বাইরে রাখছে। আর ওদের একটা স্যার মানে নীতি মানে বলা চলে আর কি, ওইখানে দেখলাম স্যার মানে এখানে লেখা আছে যে মানে রাশিয়াকে মানে রাশিয়া থেকে দূরে রাখা আর এই জার্মানিকে দাবিয়ে রাখা স্যার, এরকম একটা স্যার ইস্যু দেখলাম ওইখানে। ন্যাটো তো হচ্ছে যে মানে হচ্ছে যে আমেরিকার একটা অর্গানাইজেশন, আমেরিকা সব সময় চাবে তাদের আধিপত্য বিস্তার করতে। আপনি যদি ইউরোপ যে মহাদেশটা রয়েছে এই জায়গায় যদি আপনি জার্মান এবং ফ্রান্স আর হচ্ছে রাশিয়া এই দুটা দেশকে এই তিন চারটা দেশকে যদি আপনি কোনোভাবেই দাবায় রাখতে পারেন তাহলে আপনি ইউরোপে নেতৃত্ব দিতে পারবেন। মানে ইউরোপ সবার কথা শুনবে, আপনার কথা শুনবে, এটা হলো একটা। সেম ভাবে এশিয়ার ক্ষেত্রে জাপান, চায়না, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এদিকে ইন্ডিয়া, এই স্টেট গুলোকে যদি আপনি কোনোভাবে দাবায় রাখতে পারেন তাহলে এশিয়ার সবকিছু আপনি পরিচালনা করতে পারবেন। ন্যাটো সবসময় আবার সেম ভাবে ইউরোপের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করতে হবে, এটা হচ্ছে ন্যাটোর কনসেপ্ট। বুঝতে পারছি স্যার। ওকে, Salman, can you hear me? Yes, sir. Say Ibrahim, no Salman, sir. Okay, so we are talking about Commonwealth. Commonwealth is another organization basically formed with colonial country of British. Okay, so we Yes, sir. were the colony of British. So I am talking about Bangladesh. Headquarter Marlborough House. Official language English. Member state 53. Leaders officially head Queen Elizabeth II. Secretariat General and Chairperson in office. You have to look the Google, please. For you have to correction it. Maybe it is the not functioning right now. Okay, so you have to look for this and establish Balfour Declaration. Is there another declaration like United Nations, the League of Nations, and Warsaw Declaration, a state of foreign. This is the after objective and activities. The Commonwealth objectives are: one, peace, promotion of representative democracy and individual liberty, the pursuit of equity and opposition to racism, the fight against poverty, ignorance, and diseases, and free trade, as well as environmental sustainability. This is the basically objectives of Commonwealth. Bangladesh and Commonwealth. The Bangladesh got the membership in 18th April 1972 as a 32nd member of Commonwealth country. So this is the basically this is the briefly. Screen share is off, sir. No, sir, that's right, sir. ما أكين سلمان. Mine. সবাই clear? Sorry, sir. Go ahead, sir. Okay. Thank you. কারো কোনো কোশ্চেন আছে, না হলে আমরা শেষ করি? নো স্যার। Sir, do you finish the class? Yeah, today we are going to finish our class, so you can, if you don't have any questions, so you can leave your. And have you done your attendance in this Google Class link? Yes, sir. Have you done your attendance, please? Yes, Okay, sir. I thank done you. it, sir. Okay, sir. Okay, Welcome, thank you. sir. সবাই attendance দিয়েছেন আপনারা? জি স্যার, দিয়েছি স্যার। এখন বাজে হচ্ছে 11:24। ইয়া সেজান, জি স্যার। আপনি আর 2-3 মিনিট এটা ওপেন রাখবেন, এরপরে আপনি ক্লোজ করে দেন। হ্যাঁ, 2-3 মিনিট পরে ক্লোজ করে দেন। আমাদের স্যার 40 থেকে স্যার মানে আপনি বাদে স্যার 40 থেকে স্যার 42 জন স্যার ক্লাসে পার্টিসিপেন্ট ছিল স্যার, সেই মোতাবেকই স্যার আমরা স্যার অ্যাটেন্ডেন্স গুলি স্যার নিয়েছি। আচ্ছা, ঠিক আছে স্যার ওভার স্যার কিছু স্যার চলে আসে, তার মানে এটা হয়তো স্যার তারা স্যার ক্লাসেই ছিল না,
বাট স্যার আচ্ছা, তাদের স্যার আচ্ছা, প্রক্সি কোড স্যার চলে আসতেছে। অনেকে স্যার ক্লাসে না থেকেও স্যার তারপরে স্যার প্রেজেন্ট আচ্ছা দিয়ে। ঠিক আছে, এখানে তো কিছু করার নাই। জি স্যার। ভাইয়া Okay. সিজন ভাইয়া Okay. তুমি স্ক্রিনশট নিয়ে নিও তাহলে স্ক্রিনশটের কোনো প্রয়োজন নাই, কারণ এখানে ক্লাস রেকর্ডিং হচ্ছে, এখানে সবকিছু এগুলো দেখাই যাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে তোমার এত টেনশন করতে হবে না ভাই। স্যার আরেকটা কথা স্যার, আমাদের ওই যে মেকআপ ক্লাস একটা ছিল স্যার। হ্যাঁ, আমরা একটা ডেট ফিক্স করব, মিড টার্মের আগে নিয়ে নিব মেকআপ ক্লাসটা। হ্যাঁ, ওকে স্যার। ওকে, সবাই ভালো স্যার থাকবেন। মিড নেক্সট টার্মের আগে ক্লাস কি স্যার আমাদের কোনো ক্লাস টেস্ট